আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির নবম ও দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে আছি নিগার সুলতানা, সহকারী শিক্ষক, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি। স্বাগত জানাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির অনলাইন ক্লাসে। আজকে আমরা পড়ব নবম ও দশম শ্রেণীর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বই থেকে। তোমরা একটু আগে বইয়ের ছবিটা দেখেছো। তোমাদের সাথে এর আগের ক্লাসে আমরা বই পরিচিতি দেখিয়েছিলাম, বইটাকে দেখিয়েছিলাম। আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম অর্থায়নের ধারণা। আসো দেখি আগের ক্লাসে যেটা পড়েছি সেটা মনে আছে কিনা। অর্থায়নের ধারণাটা তোমাদের কাছে স্পষ্ট কিনা একটু দেখি। অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করে কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে ব্যবসায় সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। আজকের ক্লাসে আমরা পড়ব অর্থায়নের শ্রেণী বিভাগ। অর্থায়নকে বিভিন্নভাবে ভাগ করা। অর্থায়ন আমরা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ক্ষেত্রে, আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে অর্থায়নটাকে আমরা প্রয়োগ করে থাকি বিভিন্নভাবে। তো এই জন্য অর্থায়নকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন ক, পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান, ব্যবসায় অর্থায়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন। আসো প্রথমে দেখি কি পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়ন জিনিসটা কি? পারিবারিক অর্থায়ন হচ্ছে পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে সেই আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করা হয় হচ্ছে পারিবারিক অর্থায়নের মাধ্যমে। তোমরা দেখো, তোমাদের বাবা প্রত্যেক মাসের শুরুতে অফিস থেকে বেতন পায়। যদি তোমার বাবা চাকরি করে থাকে তাহলে সে কোথা থেকে বেতন পায়? অফিস থেকে। তার আয়ের উৎসটা কি? বেতন। এই আয়ের টাকাটা থেকে সে যখন প্রথমে মাসের প্রথমে যখন টাকাটা পায় তখন সে প্রথমে আগে নির্দিষ্ট করে যে কোন খাতে তার ব্যয়টা বেশি প্রথমে করতে হবে, কোন খাতে। যেমন তোমার স্কুলের বেতনটা যদি প্রথমে দিতে হয় তাহলে সে প্রথমে কি করবে? স্কুলের বেতনটা পরিশোধ করবে। তারপরে বাসা ভাড়া দিবে, তারপরে খাওয়ার খরচ, এই সকল খরচ চালানোর পরে হাতে যদি কিছু টাকা থাকে সেই টাকাটা সঞ্চয় করবে। কিন্তু দেখা যায় অনেক সময় বাবার কাছে অতিরিক্ত টাকা নাও থাকতে পারে। দেখো, হঠাৎ করে দেখা গেল কোনো অসুখ হলো, সেক্ষেত্রে কি করবে? খরচ মেটানোর পরে দেখা গেছে হাতে আর কোনো খরচ নাই, আরো বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে, আরো বেশি টাকা প্রয়োজন হচ্ছে। তখন বাবা কি করবে? কোনো আত্মীয়র কাছে, চাচা বা মামা বা কোনো নিকট আত্মীয় বা তার বাবার বন্ধু, এরকম কারোর কাছ থেকে টাকা কি করবে? ধার করে নিয়ে আসবে। তারপরে হয়তো সেই টাকাটা আস্তে আস্তে শোধ করে দিবে। তো এই যে পরিবারের বিভিন্ন উৎস থেকে আমরা টাকা সংগ্রহ করছি, আমাদের টাকা বিভিন্ন উৎসে ব্যয় করার জন্য, এটাকেই বলা হচ্ছে কি পারিবারিক অর্থায়ন। এরপরে আছে দেখো সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নটা করা হয়, আমরা যেরকম পরিবারের জন্য অর্থায়ন করে থাকি, সরকারও বিভিন্ন আয়ের বিভিন্ন খাতে ব্যয় করার জন্য অর্থায়ন করে থাকে। এই যে বিভিন্ন খাতে ব্যয় করার জন্য যে অর্থ সংস্থান করা হয়, বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হয়, এটাকে বলা হয় সরকারি অর্থায়ন। আসে দেখি আমরা সরকারি অর্থায়নের জন্য আমরা কোন কোন খাতে ব্যয় করে থাকি, কোন কোন উৎস থেকে। প্রথমে আমরা দেখি কোন কোন উৎস থেকে আমরা আয় করতে পারি। সরকার কোন কোন উৎস থেকে টাকা সংগ্রহ করতে পারে। যেমন আয়কর জিনিসটা কি? বাবা যখন বেতন পায় একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, ধরো 2.5 লাখ বা 3 লাখ, এই পর্যন্ত যদি তার বাৎসরিক ইনকাম হয়ে থাকে তাহলে তার
উপরে একটা নির্দিষ্ট হারে ট্যাক্স প্রদান করতে হয়, কর প্রদান করতে হয়, সরকারকে দিতে হয়। এই যে নির্দিষ্ট হারে সরকারকে টাকা পরিশোধ করা হলো, এটাকে বলা হচ্ছে কি আয়কর। আয়ের উপরে যে করটা প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে আয়কর। এরপর আছে কি মূল্য সংযোজন কর। তোমরা যখন বিভিন্ন দোকানে যাবে, বিভিন্ন দোকানে সুপার শপ গুলাতে, বিশেষ করে আমাদের দেশে ঢাকাতে বিভিন্ন সুপার শপে যে দেখবে যখন তুমি কোনো কিছু কিনো, কেনার পরে তোমার যে মানি রিসিপ্টটা দেয়, মানে ক্যাশ মেমোটা দেয়, সেটাতে দেখবে যে নিচে ভ্যাট বলে একটা কথা লেখা থাকে। এটাকে হচ্ছে মূল্য সংযোজন কর বলা হয়। যেটাকে বলা হয়, এটার মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে তোমার মূল্যের উপরে যে করটা নেওয়া হয় সেটাকে বলা হয় মূল্য সংযোজন কর। তো সরকার কি কি থেকে নিচ্ছে, টাকা সংগ্রহ করছে? আয়কর, মূল্য সংযোজন কর, গিফট ট্যাক্স, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল ইত্যাদি হচ্ছে সরকারের আয়ের উৎস। এই যে টাকাটা সরকার আয় করছে, এটা হচ্ছে বিভিন্ন খাতে ব্যয় করার জন্য। সরকারের টাকাটা আসলে ব্যয়ের উপরে নির্দিষ্ট করে সরকার কি করে, আয়টাকে ঠিক করে যে কোন কোন উৎস থেকে টাকা সে সংগ্রহ করবে। তো এই সরকার টাকাটা নিয়ে কি করে, সরকার বিভিন্ন খাতে ব্যয় করে। যেমন সরকার কি করতে পারে, ব্যয়ের খাতগুলো কি হতে পারে, রাস্তাঘাট, সেতু, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা ইত্যাদি। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পদ্মা সেতু। তোমরা পদ্মা সেতুর কথা তো জানো, বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট, যেটা হচ্ছে আমাদের নিজস্ব অর্থায়নে প্রধানমন্ত্রী আমাদের নিজস্ব অর্থায়নে এটাকে তৈরি করেছে। তো এই যে সেতুটা তৈরি করতে যে টাকার প্রয়োজন হয়েছে, সেই টাকাটা সরকার বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করেছে। এই যে সংগ্রহ করা, এই সংগ্রহ করে বিভিন্ন খাতে ব্যয় করাটাকে বলা হচ্ছে কি সরকারি অর্থায়ন। আসলে এরপরে আছে আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নটা কি? আন্তর্জাতিক অর্থায়ন হচ্ছে আমদানি ও রপ্তানি খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করে। আমদানি এবং রপ্তানি খাতগুলোকে নিয়ে বিচার বিশ্লেষণ করে। এখন তুমি বলতে পারো যে আমদানি কি? আমদানি হচ্ছে আমরা যখন দেশের বাইরে থেকে, যেমন ধরো তুমি ইন্ডিয়া থেকে কোনো জিনিস আনতে পারো। আমরা ইন্ডিয়া থেকে অনেক ধরনের, যেমন ধরো পেঁয়াজটা আমরা ইন্ডিয়া থেকে আনি না, তো পেঁয়াজটা যখন আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসবো তখন এটাকে বলা হচ্ছে আমদানি। আবার যখন পেঁয়াজ আমরা ইন্ডিয়াতে বিক্রি করব, ইন্ডিয়াতে দিব, তখন এটাকে বলা হচ্ছে রপ্তানি। তো আমরা যখন অন্য দেশ থেকে কোনো কিছু আমাদের দেশে নিয়ে আসবো সেটাকে বলা হচ্ছে আমদানি, এবং আমাদের দেশ থেকে যখন কোনো পণ্য বাহিরের দেশে বিক্রি করব তখন সেটাকে বলা হচ্ছে রপ্তানি। আচ্ছা, আমদানি এবং রপ্তানি দেখি আমরা আমদানি করা হয় কোন কোন জিনিস আমরা আমদানি করে থাকি। খাদ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ঔষধ ইত্যাদি হচ্ছে আমরা বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকি। আর পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কৃষিজাত দ্রব্য ইত্যাদি রপ্তানি করে থাকি। আচ্ছা, আমাদের দেশে দেখা যায় যে বেশিরভাগ সময়ে রপ্তানির থেকে আমদানিটা বেশি হয়ে থাকে, যার কারণে এখানে একটা ঘাটতি দেখা দেয়। আমদানি থেকে যখন রপ্তানি থেকে আমদানিটা যখন বেশি হয়ে যাবে তখন এই যে একটা ঘাটতি, মানে অভাব দেখা দেয়, এইটাকে বলা হচ্ছে বাণিজ্য ঘাটতি। বাণিজ্য ঘাটতি পূরণের জন্য প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স বিশেষ ভূমিকা রাখে। বিশেষ ভাবে আমাদের দেশে রপ্তানির চেয়ে যখন আমদানি বেশি হয়ে যায় তখন আমাদের যে বাণিজ্য ঘাটতিটা দেখা দেয়, এই ঘাটতি পূরণের জন্য আমাদের যে টাকাটার প্রয়োজন হয় সেই টাকাটা আমরা কিভাবে পূরণ করি? বাইরে থেকে আমাদের দেশে অনেক শ্রমিক দেশের বাইরে বিভিন্ন দেশে কাজ করে থাকে, তারা আমাদের দেশে যখন টাকা পাঠায় সেই টাকা থেকে আমরা রেমিটেন্স সংগ্রহ করি এবং সেই রেমিটেন্স দিয়ে আমরা এই বাণিজ্য ঘাটতিটা পূরণ করে থাকি। তো এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমদানি রপ্তানির যে বিচার বিশ্লেষণ করা, এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। এরপরে আছে অব্যবসায় অর্থায়ন। আসলে অব্যবসায় অর্থায়নটা কি?
অব্যবসায়ী প্রতিষ্ঠান এ ধরনের প্রতিষ্ঠানগুলো আত্মমানবতার সেবায় কাজ করে থাকে। যেমন ধরো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, তারপর এতিমখানা, লাইব্রেরি, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কি করা হয়, এই সকল প্রতিষ্ঠানগুলো অর্থের জন্য, মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত হয় না। এই সকল প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করা হয় মানবতার সেবায়, মানুষের সেবার জন্য। কিন্তু এদের তো বিভিন্ন ধরনের খরচ হয়ে থাকে, কর্মচারীর বেতন বা অফিসের ভাড়া বা আরো অন্যান্য যে খরচগুলো আছে, এই খরচগুলা মিটানোর জন্য তাদেরও অর্থের প্রয়োজন হয়ে থাকে। এবং সেই অর্থ যেসব উৎস থেকে সংগ্রহ করা হবে এবং তারপরে সেই অর্থ সংগ্রহ করে কোন কোন খাতে ব্যয় করা হবে, কিভাবে ব্যয় করা হবে, এই সকল বিষয় বিচার বিশ্লেষণ করাকে বলা হয় হচ্ছে কি অব্যবসায় অর্থায়ন। এরপরে আছে কি ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় প্রতিষ্ঠানকে মূলত 3 ভাগে ভাগ করা যায়: এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায় এবং যৌথ মূলধনী ব্যবসায়। এই ধরনের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যে ধরনের অর্থায়ন করা হয়, সেই অর্থায়নগুলোকে আমরা বলি ব্যবসায় অর্থায়ন। এরপর আসো লাস্ট ওয়ান আমাদের কাছে আছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন। কোন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণত সে দেশের ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আবর্তিত হয়। আমাদের দেশের ব্যাংকগুলো কি কি আছে? সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক ইত্যাদি। এরা হচ্ছে মুনাফা ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান, মানে ব্যাংক এরা মুনাফার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে। আর ব্যাংকে বলা হয় ধার করা অর্থের ধারক। এখন আসো দেখি ব্যাংকে কেন ধার করা অর্থের ধারক বলা হচ্ছে। ব্যাংক কি করে? আমাদের কাছ থেকে আমানত সংগ্রহ করে। আমাদের টাকা আমরা ব্যাংকে রাখি, তোমার আমার আমাদের সবার টাকা আমরা কি করি? বিভিন্ন ব্যাংকে জমা রাখি। যখন আমরা টাকাটা ব্যাংকে জমা রাখি তখন ব্যাংক সেটাকে বলছে আমানত। ব্যাংক আমাকে আমানত হিসাবে, ধরো আমাকে সুদ দিচ্ছে, লাভের অংশ দিচ্ছে 5%, এবং সে ব্যাংক কি করছে? এই টাকাটা ব্যাংক নিয়ে তো ফেলে রাখবে না। ব্যাংক ওই টাকাটাকে আবার কি করছে? আরেকজনের কাছে কি লোন দিচ্ছে, ঋণ দিচ্ছে। ঋণ দেওয়ার পরে তার কাছ থেকে, যাকে ঋণ দিচ্ছে তার কাছ থেকে 10% হারে কি করছে? লাভ নিচ্ছে। এই যে ব্যাংকের সাথে আমার সাথে সেই ঋণ গ্রহীতার যে ঋণের পার্থক্য, আমাকে দিচ্ছে 5% আর তার কাছ থেকে নিচ্ছে কত? 10%। এই যে পার্থক্যটা, এইটাকে বলা হচ্ছে ব্যাংকের মুনাফা। ব্যাংক কি করে? এইভাবেই তার মুনাফাটা অর্জন করে। এবং ব্যাংক কি করে? মুনাফা অর্জন করলো, ব্যাংক বিভিন্ন খাত থেকে টাকা সংগ্রহ করবে, বিভিন্ন খাতে টাকা বিনিয়োগ করবে। তারপরে কোন কোন খাত থেকে টাকা সংগ্রহ করবে, কোন কোন খাতে টাকা বিনিয়োগ করবে, এই সকল বিষয় হচ্ছে কি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নের উপর নির্ভরশীল, অর্থায়ন নিয়ে আলোচনা করে। তো আমরা এই ব্যাংক নিয়ে আমরা পরবর্তীতে শেষের দিকে, বইয়ের শেষের দিকে আরো চ্যাপ্টার আছে যেগুলো শুধু এই ব্যাংক নিয়েই আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সামনের ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।